গ্রীষ্মকালের খুব সাধারণ এক রাত। হাসান সাহেব এই মুহূর্তে অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে। তৈরি হচ্ছেন বাসায় ফেরার। হাসান সাহেবের স্ত্রী সন্তান থাকেন কাছের উপজেলা শহরের ভাড়া বাসা। তিনি নিজে থাকেন জেলা শহরের চাকরির সুবাদে। তিনি অফিস থেকে প্রতি বৃহস্পতিবার ছুটি পেয়ে সন্ধ্যায় বাসায় আসেন। শুক্রবার স্ত্রী সন্তান নিয়ে গ্রামে যান, আর শনিবার সকালে গ্রাম থেকে বাসা এবং বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন। তবে আজ তার স্ত্রী সন্তান কেউ সঙ্গে আসেননি। ছেলের পরীক্ষা চলছে। এই মুহূর্তে গ্রামে গেলে রেজাল্টের প্রভাব পড়বে বলে তিনি নিজেই আনেননি। আজকে রাতটা থাইকা যাইতা বাপ। না মা, রাব্বির পরীক্ষা শেষ হলে নিয়ে এসে কয়েকদিন থাকবো না, আজকে যাই। যাইবাকা দেখা তাড়াহুড়া কইরা ভাত রাঁধছি, দুধ জাল দিছি, কয়টা খাইয়া যাইও, একটু জিরাইয়া পড়ে যাও। আচ্ছা যাও, আমি আসছি। খাবার খেয়ে বাড়ি থেকে রওনা হতে হতে একটু দেরি হয়ে যায় হাসান সাহেবের। তার উপর আকাশটাও কেমন মেঘলা, গায়ে কেমন মৃদু ঠান্ডা বাতাস অনুভব হচ্ছে। মনে হয় বৃষ্টি পড়বে। মায়ের কাছে জিজ্ঞাসা করলেন বাড়িতে ছাতা আছে কিনা। মা জানালেন ছাতা নষ্ট। অজ্ঞত ছাতাহীন রওনা হতে হলো হাসান সাহেবকে। হাসান সাহেবদের বাড়ি থেকে বেরিয়ে মিনিট 20 পথ হেঁটে গেলে মূল সড়ক। জায়গাটার নাম বটতলা। এই অন্ধকার রাতে বটতলা অবধি হাসান সাহেবের সঙ্গী হয়েছেন তার ভাগিনা ও বাড়ির পোষা কুকুর। নয়তো এত রাতে একা এই মেঠো পথে আসাটা কিঞ্চিত ভয়ের ব্যাপার ছিল হাসান সাহেবের জন্য। কারণ মোটর সে নয়, এবং মেঠো পথে সন্ধ্যার পর মানুষের যাতায়াত থাকে না বললেই চলে। বটতলার পাকা সড়কের মোড়ে হাসান সাহেবের বেশ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি পেতে। শেষমেশ একটা পিকআপের দেখা মেলে। ভাগিনাকে বিদায় জানিয়ে সেটাতেই উঠে পড়েন তিনি। পিকআপে তিনি আর ড্রাইভার ছাড়া কেউ নেই। দুজনে সে ব্যাপার নিয়ে কথা বলতে বলতে এগোচ্ছিল। চারিদিকে শুধু অন্ধকার রাস্তা, দুই ধারে উঁচু হয়ে আছে বহু চেনা অচেনা গাছ। কোনোটা আম, কোনোটা কাঁঠাল কিংবা অন্য কিছু। গাড়ি সেগুলো অতিক্রম করে যেতে মনে হচ্ছিল যেন গ্রামীণ সেই অন্ধকার ছায়াময় দৃশ্যগুলো দৌড়ে পিছনের দিকে যাচ্ছে। কি চমৎকার ভয়ঙ্কর সময়। মিনিট 10 পর গাড়ি যখন এক মাজারের সামনে এসে পৌঁছালো, তখন মনে হলো এক লোক মাজারে দাঁড়িয়ে গাড়ি থামাতে ইশারা করছেন। গাড়ির হালকা আলোয় মনে হলো লোকটা সুটেড বুটেড। ড্রাইভার গাড়ি থামিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন কোথায় যাবেন। তিনি শুধু বললেন চলেন দেখি। তিনি উঠলে পিকআপ আবার চলতে থাকে। চলতে চলতে এক পর্যায়ে এক 4 রাস্তার মোড়ে এসে আবার নষ্ট হয়ে যায়। ড্রাইভার নেমে বহু চেষ্টা করলেন সচল করতে, তবে তা আর সচল হয়নি। ড্রাইভার দুঃখিত হয়ে জানালেন বাকি পথ যেন হেঁটে যায় তারা। অজ্ঞত হাসান সাহেব হাতের ব্যাগ নিয়ে হাঁটা ধরলেন রাস্তা ধরে। গ্রাম থেকে উপজেলা শহর খুব বেশি দূরে না, তার উপর প্রায় অর্ধেক রাস্তা তিনি চলে এসেছেন। বড়জোর ঘন্টাখানেক লাগবে হেঁটে বাসায় পৌঁছাতে। এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গাড়ি আসবেই, ভাবছিলেন হাসান সাহেব। হাসান সাহেব হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পেলেন গম্ভীর কণ্ঠে, ভাই যাবেন কোথায়? পেছনে ঘুরে টর্চের নিচের দিকে মুখ করে থাকা আলোর মৃদু প্রতিফলনে বুঝলেন গাড়িতে ওঠা সেই লোকটা, যিনি পুরো গাড়িতে তেমন কোনো কথাই বলেননি। সরকারি কলেজের পেছনেই আমার বাসা, ওখানেই যাচ্ছি। ও, আমিও ওদিকেই যাচ্ছিলাম। আপনি গ্রামে গেছিলেন বুঝি? হ্যাঁ ভাই। এভাবেই টুকটাক কথা বলতে থাকে সেই অচেনা লোকটা। এক পর্যায়ে হাসান সাহেব জিজ্ঞাসা করলেন বাচ্চা কাচ্চা কয়জন ভাইজান? জি, আল্লাহর রহমতে 16 জন, 12 জন ছেলে ও 4 জন মেয়ে। হাসান সাহেব কিছুটা অবাক হন। লোকটার বয়স 35-40-এর বেশি হবে না। এই যুগে মানুষদের এতগুলো বাচ্চা নেওয়ার ব্যাপারটা তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না। এই ভাবনাতে থাকা অবস্থায় লোকটা বললেন, অবাক হচ্ছেন সংখ্যা শুনে? বাচ্চা কাচ্চা আর মেহমান দুটোই আল্লাহর নেয়ামত। আল্লাহ আমাদের উপর যত খুশি থাকেন, তিনি আমাদের এই দুটো জিনিস তত বেশি পাঠান।
আর আমার বিদায় নেওয়ার পর আমাদের জন্য দোয়া করার জন্য হলো বেশি বেশি বাচ্চা কাচ্চা প্রয়োজন। বাইরের মানুষ না হয় 2-4 দিন মনে পড়লে দোয়াই রাখবে, নিজের ছেলেমেয়েরা তো প্রতিদিনই দোয়া করবে। জি, ঠিক বলেছেন আপনি। হাসান সাহেব হাতের ব্যাগটা রেখে সিগারেট জ্বালান। তিনি নিয়মিত এই সিগারেট খান। তবে তিনি সিগারেট জ্বালানোর পর খেয়াল করলেন সেই অচেনা লোকটা কোথাও নেই। তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন লোকটার জন্য, ভাবেন হয়তো প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আশেপাশে আছেন। তবে মিনিট 5 পার হয়ে যাবার পরেও যখন তিনি ফিরেন না, তখন হাসান সাহেব আবার রওনা হন নিজ গন্তব্যের উদ্দেশ্যে। সিগারেট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে আবার পেছন থেকে হুট করে সেই লোক হাজির। কোথায় ছিলেন ভাই? আশেপাশে তো খুঁজলাম, পেলাম না। ছিলাম ভাই, আশেপাশেই ছিলাম। তা ভাই, আপনার বাসা কোথায় বললেন না তো? আমার যেখানেই রাত সেখানেই কাজ। হা হা হা। হাসান সাহেব হাঁটতে থাকেন, ভাবতে থাকেন লোকটা কেমন যেন অদ্ভুতভাবে অদ্ভুত ব্যাপার নিয়ে কথা বলছেন। যেমন কবরস্থানে রাতে নাকি কারা বসে থাকে, কালো জাদু কিভাবে করা হয়, জিন ভূত প্রেত ইত্যাদি। তিনি মনে মনে ভাবেন লোকটা কোনো তান্ত্রিক সম্ভবত। এসব ভাবতে ভাবতে হুট করে দ্বিতীয় সিগারেট জ্বালাতে ম্যাচে খোঁজা দিতে যেন ঠিক মুহূর্তের মধ্যেই সেই লোক কথা বলা থেকে আবার উধাও হয়ে গেছেন। আশেপাশে নেই তো নেই, টর্চের আলোতে কিছুটা দূরে কোথাও দেখা যাচ্ছে না। শুধু দূর থেকে কারো চিৎকার করার আগে কণ্ঠে শোনা যাচ্ছে একটাই কথা, সিগারেট ফেলে দে, সিগারেট ফেলে দে। এবার হাসান সাহেব কিছুটা বিব্রত হলেন, ভাবতে থাকেন কি হচ্ছে এসব। তিনি এত দ্রুত গেলেন কোথায়? শব্দটা আসছে কোথা থেকে? অসুরই নয় তো? হাসান সাহেব কিছুটা ভয় পেয়ে যান। ভয়ে সিগারেট জ্বালিয়ে এক হাতে রেখে রেখে বাকিটা পথে এগোতে থাকেন। তার ভাগ্য হয়তো তার সহায় ছিল, একটা টমটম পেয়ে যান রাস্তায়। সেটাতে করে একদম বাসার পাশে নেমে বাসায় চলে যান। বাসায় ফিরে স্ত্রীকে সব বলার পর স্ত্রী বললেন, এবারের মতো বেঁচে গেছো। হতে পারতো ওটা না তোমার কোনো ক্ষতি করে বসে। হাসান সাহেব রাতে গোসল করে ঘুমিয়ে পড়েন। তবে আবার শেষ রাতে তার কাঁপুনি দিয়ে জ্বর আসে। স্ত্রী রাতে মাথায় পানি ঢেলে স্বাভাবিক করার চেষ্টা করেন। হাসান সাহেব পরদিন সকালে জানান তিনি স্বপ্নে সেই লোককে দেখেছেন, যিনি বারবার বলেছিলেন, সিগারেট জ্বালাতে না করেছিলাম না, শুনলি না। স্ত্রী এসব শুনে স্থানীয় মসজিদের হুজুরকে খবর দিয়ে বাসায় এনে পুরো ব্যাপারটা শেয়ার করলে হুজুর কিছু ঝাড়ফুঁক ও তাবিজ দিয়ে যান। এরপর হাসান সাহেব আর অসুস্থ হননি। সেই রাতের সেই সহযাত্রী কে ছিল, কিংবা আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল, আর কী বা করতে পারত, এসব ব্যাপারে হাসান সাহেব ভাবতে চান না।